বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, অতি সম্প্রতি সুন্দরবনে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা আমরা সবাই জানি, এবং যে জাহাজ দুর্ঘটনা এবং তার ফলে সুন্দরবন যে বিপর্যয়ের মুখে, এটি নিয়ে দেশীয় গণমাধ্যমে কথাবার্তা হচ্ছে, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিদিন নানা ধরনের সংবাদ এবং বিশ্লেষণ প্রচারিত হচ্ছে। সুন্দরবন নিয়ে এমনিতেই বাংলাদেশের মানুষের এবং বিশ্বে যারা পরিবেশ নিয়ে কাজ করেন, পরিবেশ যাদের কাজের চিন্তার বিষয়, তারা উদ্বিগ্ন। এবং এই দুর্ঘটনাটি এমন একটা সময় ঘটল যখন সুন্দরবনের পরিবেশ রক্ষা নিয়ে বাংলাদেশ সরকারের যে চিন্তাভাবনা বা উদ্যোগ, সেটি নিয়ে দেশে বিদেশে নানা ধরনের সমালোচনা হচ্ছে। কিছুদিন আগেই জাতিসংঘের ইউনেস্কো এই বন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং তেলবাহী এই ট্যাঙ্কারের এই জাহাজটির দুর্ঘটনা সেই উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। মূলত সর্বশেষ পরিস্থিতি নিয়ে এবং সুন্দরবনের ভবিষ্যৎ নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, এবং আমার ডানে রয়েছেন বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান। আপনারা সবাই জানেন যে একজন পরিবেশ আইনজীবী হিসেবে আন্তর্জাতিকভাবে তিনি সম্মানিত এবং খ্যাতিমান। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। মিস্টার সেক্রেটারি, আপনাকে দিয়ে শুরু করি যে বিশেষজ্ঞরা প্রায় সবাই বলছেন যে বিপর্যয়ের পর তাৎক্ষণিকভাবে যা করণীয় ছিল, সরকারি সংস্থাগুলোর সেরকম কোনো প্রস্তুতি ছিল না, এবং এখনো পর্যন্ত সৃষ্ট ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো ধারণা তো দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। ধারণা নিজেরাও তৈরি করতে পেরেছেন কিনা সেটি নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। সব মিলিয়ে মনে হচ্ছে যে এক ধরনের নির্বিকার একটা ভূমিকা অবস্থান নিয়ে সরকার চলছে। এর মধ্যে আমরা লক্ষ্য করছি যে আপনার মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে এক ধরনের টানাপোড়েন। পরিবেশ মন্ত্রণালয়ের কোনো ভাষ্য এখন পর্যন্ত পরিষ্কার নয়। সব মিলিয়ে আপনি যদি শুরুটা করেন। ধন্যবাদ। আমি প্রথমেই বলতে চাই যে দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী তাৎক্ষণিকভাবে একটি সভা ডাকেন মন্ত্রণালয়ে, এবং সেই সভা থেকেই দুর্ঘটনা পরবর্তী আমাদের যে কার্যক্রম শুরু করার জন্য বরিশাল এবং নারায়ণগঞ্জ থেকে দুটো উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এবং নির্ভীক দুটোকে ঘটনাস্থলে প্রেরণ নির্দেশ দেন। সাথে সাথে চট্টগ্রাম বন্দরে আমাদের যে অয়েল স্পিল ডিসপার্সেন্ট কেমিক্যাল সহ একটি জাহাজ সবসময় তৈরি থাকে, সেই জাহাজটিকেও ঘটনাস্থলে প্রেরণের জন্য নির্দেশ দেন। ঘটনার পরদিন আমাদের মন্ত্রণালয়ে একটি জরুরি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। তাতে পরিবেশ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবাই সেই সভায় যোগদান করেন, এবং ঘটনার শুরু থেকেই সরকারের, আমি বলবো যে উচ্চতম পর্যায়ে বিষয়টি মনিটরিং করা হয়, এবং সমন্বয়ের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মহোদয় সার্বক্ষণিকভাবে বিষয়টি দেখভাল করছিলেন এবং আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছিলেন। তাই সরকার নির্বিকার বা ঘটনার পরপরই আমরা ব্যবস্থা নিইনি, এই অনুযোগটি আমি বস্তুনিষ্ঠ নয়। মানে মনিটরিং হচ্ছে, আপনারা তৎপর, আপনারা ওয়াকিবহাল। ফলাফলটা কি সেটি জানতে চাই। ফলাফল হলো আমাদের জাহাজ সাথে সাথে ঘটনাস্থলে যাত্রা করে বরিশাল, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম থেকে। আর মংলা পোর্টের ঘটনাটি ঘটেছিল, আপনারা জানেন যে এটা হলো সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে মৃগামারি নামক স্থানে মংলা পোর্ট অথরিটির যে এরিয়া অফ রেসপন্সিবিলিটি আছে তার একটু বাইরে দুর্ঘটনাস্থল। তো তারপরও মংলা অথরিটি চেয়ারম্যান, মানে ওই এলাকাটুকুর যেখানে আপনি বলছেন যে বাইরে, ওর জন্য কেউ রেসপন্সিবল, এরিয়া অফ রেসপন্সিবিলিটিটা সরাসরি আমাদের মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা মংলা পোর্ট অথরিটি আওতার বাইরে। তাদের যে তো সেটি কার্যক্ষেত্র আওতার মধ্যে, সেটি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের। আচ্ছা, নৌ পরিবহন মন্ত্রণালয়ের তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা খবর পাওয়ার সাথে সাথে, যেহেতু যে কোনো এ ধরনের
দুর্ঘটনা নৌযান তো আপনার তাকে মন্ত্রণালয়। উদ্ধার করার জন্য নৌযানের আমরা সনদপত্র প্রদান করে থাকি নৌযান চলাচলের জন্য, তার ফিটনেস সার্টিফিকেট দেয়া হয়, তার লাইসেন্সটা দেয়া হয় নৌ চলাচলের জন্য। এটা দেওয়া হয় ডিপার্টমেন্ট অফ শিপিং থেকে আমাদের মন্ত্রণালয়ে। তো আপনি কি বলবেন যে এই পর্যন্ত যা কিছু উদ্যোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করলো সেগুলো সন্তোষজনক কিনা? মানে আমি বলছি নৌ পরিবহন মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয় বা অন্যান্য যেসব সংস্থা আছে। এটা শুধু আমি বলবো না, এটা যে কোনো সচেতন মানুষ যারা অতীতেও দেখেছেন এই ধরনের দুর্ঘটনার পর সরকারের যে তাৎক্ষণিক যে ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে বা হয়েছে অতীতে, আমি বলবো যে আমরা অতীতে যে কোনো সময়ের চেয়েও অনেক বেশি তৎপর ছিলাম। তো যারা বলছেন তাদেরকে আপনি বিবেচক বলছেন না? মানে আমরা বিভিন্ন গণমাধ্যমে যাদেরকে দেখছি বলছেন বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তিবর্গ বা। আমি ঘটনাটি এভাবে বলবো যে আমরা যারা সরেজমিনে কাজ করছি, আমাদের সম্পদ এবং সীমাবদ্ধতা, দুর্ঘটনা এবং দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থা নেওয়ার আমাদের যে মেকানিজম আছে সেটিকে কিন্তু আমরা পরিপূর্ণভাবে আমরা কিন্তু প্রয়োগ করেছি। আপনি আলোচনাটা শুরুই করেছিলেন মন্ত্রীর বক্তব্য দিয়ে, নৌপরিবহন মন্ত্রী, এবং তার একটি বক্তব্য এরকম যে ছড়িয়ে পড়া ফার্নেস অয়েল সেটি সুন্দরবনের কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না বলে তিনি বলছেন। তো আপনি একটু বলবেন যে মন্ত্রী কিসের ভিত্তিতে এটি বললেন এবং মন্ত্রী বা আপনার মন্ত্রণালয়ের আপনাদের কাছে এ বিষয়ে কোনো তথ্যপাত্র রয়েছে কিনা? আমাদের যারা আছে নৌ চলাচলের সাথে যারা সম্পর্কিত, তারা এই ধরনের দুর্ঘটনা এত বড় আকারের না হলেও প্রায়শই আমরা দেখি যে নদীমাতৃক দেশে নৌ দুর্ঘটনা ঘটে থাকে এবং দুর্ঘটনার পর আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। এবারের বিষয়টি একটু সংবেদনশীলতা এই জন্যই এর বেশি, যেহেতু এটি আমরা সুন্দরবনের অভ্যন্তরে যে নদী, সেলা নদীতে ঘটেছে এবং আমরা জানি যে এটা একটা রামসার সাইট এবং এটি ইউনেস্কো ঘোষিত একটি ওয়ার্ল্ড হেরিটেজ। সেই জন্যে পরিবেশ প্রতিবেশের দিকে লক্ষ্য রেখে অনেকেই এই জন্য উদ্বেগ প্রকাশ করছেন এবং অনেকে জেনে করছেন, আমরা সেটা মনে করি, এবং অনেকে না জেনেও কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন। কিন্তু আজ পর্যন্ত আপনি দেখুন যে কোনো জলজ প্রাণী অথবা উদ্ভিদ মানে তেমন কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কোনো প্রমাণ আমরা দেখছি না। আসবো আপনার কাছে আবার। সৈয়দা রিজওয়ানা হাসান, সুন্দরবনে আপনার উদ্বেগ উৎকণ্ঠার কথা আমরা এর আগেও শুনেছি। তো উদ্ভূত যে পরিস্থিতি, তারপরে এখন আপনি কি বলবেন? এবং আপনি শুনলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব তার বক্তব্য রাখলেন, যেটি সরকারের ভাষ্য বলা যেতে পারে। সব মিলিয়ে আপনার বক্তব্যটা একটু শুনি আমরা। ধন্যবাদ। এখন মানে এই কয়দিন আসলে সকালে ঘুমের থেকে উঠে খবরের কাগজ পড়াটাই একটা অবসাদের ব্যাপার হয়ে গেছে। মানে একটাই সুন্দরবন, এটারই আমরা এরকম অবস্থা করলাম, এটাকেই আমরা রক্ষা করতে পারলাম না। তারপরে আপনি যতই ডিফেন্সিভ স্টেটমেন্ট দেন না কেন, কোনো ডিফেন্সই আসলে ডিফেন্স নয়। কারণ সুন্দরবনের একটা ফার্নেস অয়েল ভর্তি জাহাজ ডুবে গেলে 3.5 লক্ষ ফার্নেস অয়েল ছড়িয়ে পড়লেও যদি সুন্দরবনের কোনো ক্ষতি না হয়, এরকম কথা যদি আমাদের সরকার পর্যায় থেকে আসে, তাহলে আগামীতে হয়তো আমাদের সরকার পর্যায় থেকেও বাইরে বিশেষজ্ঞ ভাড়া করা হতে পারে। কারণ এমন কথা আসলে বিশ্বের আর কেউ বলবেন বলে আমার মনে হয় না। আমি সচিব মহোদয়কে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে চিনি, কিন্তু তার আগের থেকে ওনার সাথে আমার পরিবেশে কাজ করার অভিজ্ঞতা আছে। আমি এখানে কতগুলো কথা বলি। এই আমলাতান্ত্রিক যদি কথা আমরা বলি, যে এটি মংলা পোর্ট এলাকার 50 কিলোমিটারের কিছুটা বাইরে, সেজন্য মংলা পোর্ট কর্তৃপক্ষের দায় না, আমার মনে হয় জাতি এরকম ব্যাখ্যা শুনতে এখন প্রস্তুত না। কারণ মংলা পোর্ট এলাকার বাইরে যদি হয়, আপনি যদি কান্ডারির কথা বলেন, ও তো মংলাতেই ছিল না, কান্ডারিতে ছিল চিটাগংয়ে, তাহলে ও চিটাগং থেকে আসলো কেন? এটি জাতীয় দায়িত্ববোধের ব্যাপার। এটি মংলায় নাকি চিটাগংয়ে সেটা কিন্তু বিষয়বস্তু এখানে না। এখানে বিষয়বস্তুটা হচ্ছে যে এটা যেহেতু একটা বন, এটা আমাদের সকলের একটা গর্বের জায়গা, ঐতিহ্যের জায়গা, বিশ্ববাসীর একটা ঐতিহ্যের জায়গা। সেখানে এটা মংলার অধীনে না চিটাগংয়ের অধীনে নাকি কার 50 কিলোমিটারের বাইরে, এটা বিবেচ্য বিষয় নয়। উনার জন্য যেটা বিবেচ্য বিষয় বলে আমার মনে হয় সেটা হলো বিআইডব্লিউটিও তো উনার অধীনেই।
বিআইডব্লিউটিএ কিন্তু এই জাহাজটিকে লাইসেন্স দিয়েছিল। আমরা জাহাজ বিশেষজ্ঞ নই, পত্রপত্রিকায় যা পড়েছি এবং এর কোনো প্রতিবাদও দেখিনি যে এটি আসলে একটি অয়েল ট্যাঙ্কারও না, এটা হচ্ছে একটা কার্গো বহন করত এবং কমাস আগেও এটা বালু বহন করেছে, পরবর্তীতে এটা ফার্নেস অয়েলের মতন একটা তেল সুন্দরবনের মতন একটা বন দিয়ে বহন করতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে। কাজে সেখানে নৌপরিবহন মন্ত্রণালয় বলেন, মংলাই বলেন, বিআইডব্লিউটিএ বলেন, কেউ কিন্তু তার দায়িত্ব এড়াতে পারে না। আমার কথা হচ্ছে যে এটা আসলে এই মুহূর্তে ডিফেন্সিভ হওয়ার সময় না, এটা বরং যদি আমরা একটা আর্লি সিগন্যাল হিসেবে গ্রহণ করি এবং পরবর্তীতে সুন্দরবনকে বাঁচাতে গেলে নৌপরিবহন মন্ত্রণালয়কে কি ভূমিকা নিতে হবে, পরিবেশকে কি ভূমিকা নিতে হবে, সেটা আমরা ঠিক করি, তাহলে আমার মনে হয় আমরা এগিয়ে যেতে পারবো। সচিব মহোদয় একটা কথা বলেছেন যে এটা আসলে দেখার দায়িত্ব পরিবেশের। আমরা যদি রেকর্ড দেখি আমরা দেখব যে পরিবেশ মন্ত্রণালয় বারবার লিখিতভাবে আনুষ্ঠানিকভাবে বলেছে যে প্লিজ এই রুট দিয়ে নৌ চলাচল বন্ধ করে দেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের তখন যুক্তি ছিল ঘোড়াপথ দিয়ে চলতে গেলে 100 কিলোমিটারেরও বেশি দূরত্ব পার করতে হবে। ওই 100 কিলোমিটার আমার কাছে মনে হয় এটি ওরা বলছেন যে মংলা বন্দর চালু রাখবার জন্য এই রুটটা তাদের দরকার, এই রুটটা তাদের দরকার। কিন্তু এখানে যেটা 2011 সালে 25টা জাহাজ চলতো, এখন সেখানে 130টা মতন বড় জাহাজ চলছে। আপনি আমি যেটা বুঝবো না, পশু পাখি সেই ভাইব্রেশনটা বুঝবে, সেই ফ্রিকোয়েন্সিটা বুঝবে। জাহাজগুলো যখন চলে তখন ওখানে একটা শুনশান নীরবতা হয়, ওখানে কোনো পাখির ডাকো নাকি আপনি শুনতে পাবেন না। এবং এই বড় বড় জাহাজে যে ঢেউয়ের তোড়, সেই ঢেউয়ের তোড়ে দুই পাশে এক ধরনের ভাঙন হচ্ছে এবং ইউনেস্কো কিন্তু তার চিঠিতে এটা স্পষ্ট করে উল্লেখ করেছে যে এরকম হলে সুন্দরবনকে টিকিয়ে রাখা যাবে না। যদি পরিবেশ মন্ত্রণালয়েরই দায়িত্ব হয়, তাহলে পরিবেশ মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত সংস্থা হিসেবে আপনাকে যখন অনুরোধ করেছে, সেই অনুরোধ রক্ষায় আপনি কি করেছেন? আমি আজকে 2014 সালের প্রথম আলোর একটা খবর পড়তে পড়তে এসেছিলাম, 2011 সালে প্রথম আলো প্রথম রিপোর্ট করলো, 2012 সালেও তখন আপনি সচিব ছিলেন না। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবের কাছে যখন যাওয়া হলো যে আপনারা তো বলেছেন যে ঘষিয়াখালী খালটাকে আপনারা আবার সংস্কার করে ফেরত আনবেন টু লাইফ, তখন উনি একই উত্তর দিয়েছেন যে আগামী 3 মাসের মধ্যে কাজ শুরু হয়ে 1 বছরের মধ্যে শেষ হবে। কাজে এখানে যে দায়িত্ব জ্ঞানহীনতার একটা বা দায়িত্ব অবহেলার একটা নজির আছে, এটা লেট আস নট ডিনাই দিস, এটা আমরা অস্বীকার না করি। এটা যদি অস্বীকার না করি, ভুলটা মেনে নেই, তাহলেই কিন্তু ভুলটা শুধরাতে পারবো। আর ভুলটা যদি আমরা ডিফেন্স করার চেষ্টা করি যে এটা আমার 50-এর মধ্যে না, ওর 20-এর মধ্যে না, এটা পরিবেশের উপর, এই মুহূর্তে আর পরিবেশ মন্ত্রণালয়ের কাঁধে বন্দুক রাখাটা যাবে না। কারণ নৌ চলাচল সম্পূর্ণভাবেই আপনার এখতিয়ারভুক্ত, বনটা পরিবেশের, এবং পরিবেশ তো আনুষ্ঠানিকভাবে দফায় দফায় আপনাদেরকে বলেছে, আপনারা শুনেননি। তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে যে নৌ পরিবহন মন্ত্রণালয়কে এই পুরো সিনারিও থেকে বাদ দিয়ে এই পুরোটা এলাকা পরিবেশের আওতায় এনে এটা সংরক্ষিত ঘোষণা করে সমস্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করতে হবে। তখন তো আবার নৌ পরিবহন এসে বলবে তোমার অধীনে হলেও আমাকে তোমার জাহাজ চালাতে দিতে হবে। কাজে এটা আমার তোমার বিষয় না, এটা আমাদের সকলের। মিস্টার সেক্রেটারি, আমি এখানে বলতে চাই যে আমাদের সেলা নদীটি দিয়ে এখন যে রুট চলছে, এটি কিন্তু একটি বিকল্প রুট, এটি আমাদের স্থায়ী কোনো রুট নয়। কারণ আপনারা সবাই জানেন যে কিন্তু এই বিকল্প কতদিন থাকবে? ঘষিয়াখালী, মংলা ঘষিয়াখালী 2004-এর পর থেকে 8 পর্যন্ত পলি পড়ে পড়ে এটি কিন্তু ব্যবহার অযোগ্য হয়ে যায়। কেন পড়লো মেহেদী ভাই? পলি পড়লো এই জন্যই, তখন নিশ্চয়ই আমি ওই সময়ের কথাই বলবো যে এখন যেভাবে গত 5-6 বছর ধরে যেভাবে মংলা বন্দরকে গুরুত্ব দেওয়া হয়েছে, মংলা বন্দর তার প্রাপ্য গুরুত্ব এবং মর্যাদা পায়নি, তাকে অবহেলা করা হয়েছে। তখন পায়নি, আমি স্বীকার করছি এটা পায়নি। কিন্তু আমি বলবো যে 2009 থেকে আমরা কিন্তু মংলা ঘষিয়াখালী যে রুটটি নাব্যতা হারিয়েছে, প্রায় 30 কিলোমিটার দৈর্ঘ্যের যে, সেটি কিন্তু আমরা আবার সেটা নাব্যতা ফিরিয়ে আনার জন্য আমরা কাজ শুরু করে দিয়েছি এবং 1/3 আমরা কিন্তু খনন কাজ শেষ করে ফেলেছি এবং আমরা আশা করছি বাকি কাজটুকু আমরা বিদেশি ঠিকাদার নিয়োগ করতে যাচ্ছি এবং তারা এই কাজটা করে ফেলবে। এবং আজকেও মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে যেখানে মাননীয় মন্ত্রী সুস্পষ্টভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা বলেছেন। বলা হয়েছে সরকারের উচ্চতম পর্যায় থেকে যে প্রয়োজনে আমাদের নিজস্ব অর্থায়ন থেকে আমরা এটার খনন কাজ সমাপ্ত করব এবং দ্রুততম সময়ে। এই ব্যাপারে আজকেও একটি সভা হয়েছে। এবং
আরেকটি কথা আমি বলতে চাই, আপনি সুন্দরবনের ভেতর দিয়ে তো এই যে যান্ত্রিক যান চলাচল আন্তর্জাতিক আইনেও নিষিদ্ধ সোফা, আন্তর্জাতিক আইন বাই ইমপ্লিকেশন বিকজ এটা একটা রামসার সাইট এবং এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কাজে এখানের ভিতর দিয়ে এই বাণিজ্যিক কার্যক্রমগুলো চালানো যায় না। তবে দেশের আইনেও কিন্তু এটা এলাউড না, এটা রিজার্ভ ফরেস্ট, এটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড চলমান রাখার স্বার্থেই তার কোনো বিকল্প কিন্তু ছিল না, যে জন্যে আমরা এখন আমাদের যে পুরনো যে রুটটা যেটা আছে, যেটা কিন্তু 72-73 সাল থেকে কিন্তু 2004 পর্যন্ত আমরা দেখি এই সময়টাতে কিন্তু ওখানে চলাচল করেছে। আর সুন্দরবনের রামসার সাইট এবং যেটা আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ, তার জন্য বনটিকে মানে বনের পরিবেশকে সংরক্ষণ করেই কিন্তু নৌ চলাচলের জন্য আমাদের দিক থেকে আমরা সতর্কতা অবলম্বন করেছি। কিন্তু দুর্ঘটনার জন্য আপনি নিশ্চয়ই ওই দিনের বিশেষ মানে বৈরী আবহাওয়ার কথাটা মনে রাখতে হবে। সেদিন কিন্তু পোর ভিজিবিলিটির কারণে কিন্তু একটি মানে থেমে থাকা জাহাজটিকে কিন্তু আরেকটি জাহাজ এসে কিন্তু আঘাত করে। সেখানে আমাদের কি কারো কোনো হাত ছিল, নিয়ন্ত্রণ ছিল? থাকতে পারতো মেহেদী ভাই, থাকতে পারতো। কারণ আপনি যখন নদীপথে চলাচল করবেন ভিজিবিলিটি সবসময় ক্লিয়ার হবে এমন তো কোনো কথা নেই। পুয়ার ভিজিবিলিটি হবে, দুর্ঘটনা হতে পারে। সর্বোচ্চ সতর্ক অবস্থা আমরা নিয়েছি তখনই আমরা বলতে পারবো যখন আমরা দেখাবো যে দুর্ঘটনা এড়ানো গেছে। দুর্ঘটনা হয়ে গেলে তো আমরা বলতে পারবো না যে সর্বোচ্চ সতর্ক। দুর্ঘটনায় পতিত জাহাজটি ফিটনেস নিয়ে যে প্রশ্ন আপনি করেছেন, আমি বলবো যে আমাদের ফিটনেস পরীক্ষা করার জন্য একটি আলাদা আমাদের কিন্তু বিভাগ আছে, ডিপার্টমেন্ট অফ শিপিং, সমুদ্র পরিবহন অধিদপ্তর। সেটি কিন্তু সার্ভেয়ার দিয়ে নৌ সার্ভেয়ার পরীক্ষা করেই কিন্তু তার সনদপত্র দিয়েছে যে চলাচলের উপযোগী। সেই জাহাজটি যেটাতে তেল ছিল, তেলবাহী ট্যাঙ্কার যেটি, সেটি কিন্তু কুয়াশার জন্য মানে প্রচণ্ড কুয়াশা ছিল সেদিন, কুয়াশার জন্য সেটা কিন্তু সেলা নদীর ওই চাঁদপাই রেঞ্জের মৃগামারি স্থানে। এই যে জাহাজটি সম্পর্কে সৈয়দ রিজওয়ান হাসান ওখান থেকে কিন্তু যে এটি আসলে কয়েকদিন আগে এবং মডিফাইড এবং দেশে এখন তো বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রচুর ফার্নেস অয়েল আমদানি করা হচ্ছে এবং এটি বিপজ্জনক পদার্থ। সো এটি পরিবহন করবার জন্য বিপজ্জনক পদার্থ জেনেই কিন্তু এটি পরিবহন করার সকল ধরনের উপযুক্ততা ওই জাহাজের সতর্কতা সেগুলো ছিল আপনি বলছেন ছিল। এবং এই জাহাজটিকে কিন্তু দুর্ঘটনায় কবলিত জাহাজটিকে পরীক্ষা করার জন্য আমরা কিন্তু আবারও তদন্ত দল করেছি এবং তদন্ত দলটি আমাদের মন্ত্রণালয়ে, কারণ ডিপার্টমেন্ট অফ শিপিং যারা সনদপত্র দিয়েছে তারা একটি তদন্ত দল করেছে, কিন্তু তার পাশাপাশি আমরা একটি উচ্চ পর্যায়ে তদন্ত দল করেছি। কিন্তু তদন্ত তো বাংলাদেশের তদন্ত দল করা পর্যন্ত তো শেষ, তদন্তের রিপোর্টও কেউ জানে না তদন্ত না। কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটি বিশেষত্ব আছে, কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটে দেখতে পাবেন আমরা যে কোনো বিষয়ে তদন্ত পরিচালনা করার পর তদন্তে যে ফাইন্ডিংসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা জনগণের জ্ঞাতার্থে কিন্তু সেগুলো প্রকাশ করে থাকি, এটিও কিন্তু প্রকাশিত হবে। আমি একটা কথা বলি মেহেদী ভাই, আমি আবারও বলছি, লেট আস নট বি ডিফেন্সিভ অন দিস। ইফ এভরিথিং ওয়াজ রাইট তাহলে তো এই ঘটনাটা ভাই হওয়ার কথা ছিল না। যদি আমি আমার বিকল্প নেই তাই আমি সুন্দরবনের ভিতর দিয়ে চললাম, এটা একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট হওয়া উচিত ছিল। এটা এক ধরনের নৌ পরিবহন মন্ত্রণালয়, আমি বলি এটা না, গত 2 মাস আগে আপনারা টেন্ডার দিয়ে এই খনন কাজ দিয়েছেন, অথচ এই নিয়ে তর্ক কিন্তু শুরু হয়েছে 2011 সালের অগস্ট মাস থেকে এবং প্রধানমন্ত্রীর নির্দেশ এসেছেন 2011 সালের 30শে নভেম্বর। এটা 2014 সালেও আমরা শেষ করে ফেলেছি। এখন যদি এত বছর পরে শুধুমাত্র টেন্ডার প্রসেস কমপ্লিট করে আপনারা কাজে দেন, আমার কাছে মনে হয় এখানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের ওই ওনারশিপটা সুন্দরবনের উপর মিসিং ছিল। উনি একটা কথা বলছেন যে মংলা বন্দরটাকে আমরা জাতীয় গুরুত্ব দিয়েছি,
খালি কি মংলা বন্দরই জাতীয় গুরুত্ব পাবে? মংলা বন্দরকে জাতীয় গুরুত্ব দিতে গিয়ে কি সুন্দরবন জাতীয় গুরুত্ব হারাবে? সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের স্ট্যাটাস হারাবে? এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। বাংলাদেশের জাতীয় আয়ের 5 ভাগ যেটা বন থেকে আসে, তার 3 ভাগ আসে আমার এই সুন্দরবন থেকে। এটা কি জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ না? 35 লক্ষ লোক এই বনের উপর জীবিকা নির্বাহ করে, এটা কি গুরুত্বপূর্ণ না? আর BIWTA যে ইনল্যান্ডে যেগুলো পারমিশন দেয় সেগুলোও তো কত ফল্টি। প্রত্যেকবার জাহাজ ডুবি হয় একটা ঈদের সময়, এবং তারপরে দেখা যায় এটা ফেক সার্টিফিকেট ছিল, ঠিক মতন সার্ভে করা হয়নি, তখন আপনারা আপনাদের 2-1 সার্ভেয়ারকে বরখাস্ত করেছেন। আমার মনে হয় এই ক্ষেত্রে আপনাদের এই তদন্ত কমিটির একটা নিরপেক্ষতা বজিয়ে রেখে আপনার ওয়েবসাইটে কি দিলেন বাংলাদেশের 16 কোটি মানুষ এটা দেখবে না মেহেদী ভাই। ওই টেকনিক্যাল এক্সপার্টাইজও মানুষের নেই। ইফ ইউ স্পিক টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, প্লিজ স্পিক মাই ল্যাঙ্গুয়েজ, প্লিজ স্পিক আওয়ার ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আপনি আমাদেরকে বলেন যে আপনি যে সার্টিফিকেট দিয়েছে একটা মডিফাইড কার্গোকে অয়েল ট্যাঙ্কার হিসাবে, সে ব্যাপারে কোনো তদন্ত হবে কিনা? তদন্ত যদি এমন হয় যে ওর লাইসেন্স ছিল কিনা, তাহলে ওখানে টিক পড়বে হ্যাঁ। ওর ফিটনেস ছিল কিনা, টিক পড়বে হ্যাঁ। আমরা তো ওরকম তদন্ত চাই না। আমরা চাই জানতে যে মডিফাইড কার্গোকে ট্যাঙ্কার হিসেবে দেয়া হয়েছিল কিনা। সেখানে যদি আপনি ওভাবে তদন্ত করেন তাহলে ওখানে টিক পড়বে না, তখন আসল সত্যটা বেরিয়ে আসবে। আপনি যদি তদন্তের TOR আপনার মতে সেট করেন, আপনার লোককে দিয়ে তদন্ত করেন, তাহলে কিন্তু দোষী ব্যক্তিকে আপনি কখনো শাস্তিটা দিতে পারবেন না। কাজে আমার কাছে যেটা মনে হয়েছে যে তদন্তের মতো হোক, কিন্তু তদন্তের টার্মস অফ রেফারেন্সটা কিন্তু আমাদের সকলের জানা দরকার। আপনি মনে করছেন না যে দোষী যারা তাদের চিহ্নিত করা বা তাদের শাস্তি শেষ পর্যন্ত হবে? বা জিলুর ভাই বেয়াদবি নেবেন না মেহেদী ভাই, আমার কাছে এক্ষেত্রে কিন্তু দোষী কেবল 2টা জাহাজের মালিককে মনে হয় না। তাদেরকে জাহাজ চালনা করতে দিয়েছে, দুর্ঘটনা ঘটেছে, তাদেরকে সার্টিফিকেট দিয়েছে, সবাই সব রকমের কাগজপত্র নিয়ে চলে আসবে। আমার কাছে মনে হয় যে আমার মন্ত্রণালয় এবং অধিদপ্তরগুলো দোষী। কেন পরিবেশ অধিদপ্তর তার মতামতটাকে টিকিয়ে রাখতে পারল না? কেন নৌপরিবহন মন্ত্রণালয়ের জেদের কাছে পরিবেশ মন্ত্রণালয় বারবার মাথা নিচু করলো? 2011 সালে শুরু হওয়া বিতর্ক 2014 পর্যন্ত 3 বছরে যখন কেউ নিষ্পত্তি করতে না পারে, তখন পরিবেশ মন্ত্রণালয়ের তখন তো উচিত ছিল তার লিগ্যাল অথরিটিটাকে এক্সারসাইজ করা। আর পরিবেশ কেবল পরিবেশ মন্ত্রণালয়ের বিষয় না, এটা নৌপরিবহনের বিষয়, সকলের বিষয়। সেখানে যখন নৌপরিবহন মন্ত্রণালয় বারবার ব্যর্থ হচ্ছিল এটা অনুধাবন করতে, তখন পরিবেশের উচিত ছিল ওই অথরিটি অ্যাসার্ট করা। আমাকে যদি বলেন মামলা করতে, আমি তো মেহেদী ভাইয়ের বিরুদ্ধে প্রথম মামলাটা করব। দেয়ার ইজ নো এসকেপ। উনার এখান থেকে বাঁচবার কোনো উপায় নেই। উনি আরেকটা কথা বলেছেন যে কেমন করে এটা ভরাট হয়ে গেল। আপনি দেখেন নৌপরিবহন মন্ত্রণালয়কে উনি এত তড়িঘড়ি করে পটুয়াখালী থেকে ঢাকায় চলে আসলেন সব কাজ বাদ দিয়ে। আই নো হিজ পার্সোনাল কমিটমেন্ট, কিন্তু কথা হচ্ছে কি আমরা বড় পয়েন্টটা মিস করে যাই, যেটা আমি আগেও বলেছি, এটাকে আর্লি সিগন্যাল হিসেবে দেখা উচিত। এই যে রামপালে আমরা বলে দিয়েছি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের সমস্ত জাহাজ সুন্দরবনের ভিতর দিয়ে যাবে, ওইটা এখনই ব্যান করে দেওয়া উচিত। যেটা হয়ে গেছে ওটা হয়ে গেছে, ওটা আর আমরা আন্ডু করতে পারবো না। কিন্তু দোষীদেরকে একেবারে সরকারি পর্যায় থেকে যারা দোষী তাদেরকে শাস্তি না দিয়ে শুধুমাত্র 2 জাহাজ মালিককে শাস্তি দিলে তো হবে না। উনি আরেকটা কথা বলেছেন যে কেন ঘষিয়াখালী খালটা বন্ধ হয়ে গেল, হি ডিডন্ট হ্যাভ আ ক্লিয়ার আনসার। আমি কিন্তু নৌপরিবহন মন্ত্রীকে পরশুদিন বলতে শুনেছি যে পানি উন্নয়ন বোর্ডের কতগুলো সম্পূর্ণ নিষ্প্রয়োজনীয় বাঁধের কারণে এই ঘষিয়াখালী ক্যানেলটা বন্ধ হয়ে গেছে। তাহলে পানি উন্নয়ন বোর্ডকে আজকে জবাবদিহিতার মুখোমুখি করা হোক। আমার মংলা বন্দরকে অকেজো করে দিয়ে সুন্দরবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে সে বাদ দেবে, এটা তো নৌপরিবহন মন্ত্রী নিজে বলেছেন টেলিভিশনে। আরেকটা কথা হচ্ছে যে এই ঘষিয়াখালী খালে কিন্তু জায়গায় জায়গায় বাদ দিয়ে দিয়ে চিংড়ি চাষ করা হচ্ছে, ফলে নাব্যতা ফিরিয়ে আনা দূরে থাক, ওই চিংড়ি ঘেরগুলোই তো এখনো পর্যন্ত নৌপরিবহন মন্ত্রণালয় উচ্ছেদ করতে পারেনি। এটা যেহেতু পোর্ট এরিয়ার ভিতর, এটা তো ওনার দায়িত্বের মধ্যে পড়ে। কাজে এখানে তদন্ত হলে হবে না, তদন্তের টার্মস অফ রেফারেন্সটাও আমাকে জানতে হবে এবং আমাকে দায়িত্ব নিতে হবে। আমি খালি এটা বলে যাব যে এটা আমার না, এইটুকুন ওর ওইটুকুন ওর, আমার কোনো দায়িত্ব নাই, এটা বললে কিন্তু এ যাত্রা আর পার পাওয়া যাবে না। আচ্ছা, আমি বলতে চাই যে গত 15ই ডিসেম্বর নিশ্চয়ই সচেতন মানুষেরা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকের পর বিভাগীয় কমিশনার খুলনা এবং প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্স করেছেন। সেখানে কিন্তু তিনি সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন মংলা ঘষিয়াখালী নৌ রুট চালুর জন্য, যে জন্যে এর ধারাবাহিকতায় আজকেও আমরা মন্ত্রণালয় সভা করেছি এবং সেখানে BIWTA কে নিয়ে আমাদের যে সভা হলো সেখানে আমরা পলি জমা সেই রুটের 1/3 BIWTA গত বছরে কিন্তু খনন কাজ করেছে, বাকি 2/3 কাজ কিন্তু এখন আমরা বিদেশি
ঠিকাদার দিয়ে আমরা করাবো। এবং আমরা কিন্তু টেন্ডার যে প্রসেস খুব দীর্ঘ প্রক্রিয়া, আপনারা জানেন যে সেখানে আমরা কোনো স্পেশাল ওয়েভার কিন্তু আমাদের নাই যে আমরা এটাকে কিছু প্রক্রিয়াকে আমরা দীর্ঘ প্রক্রিয়াকে আমরা কমিয়ে আনতে পারি। তারপরেও মাননীয় মন্ত্রী আজকে সুস্পষ্টভাবে বলেছেন আমাদের যেটা যে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা কাজটা করে ফেলব। তো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে গুরুত্বের সাথে এই প্রকল্পটি নেওয়ার জন্য বলেছেন, আমরা তার নির্দেশে গুরুত্ব দিয়ে প্রকল্পের কাজটা আমরা সমাপ্ত করব। এবং আরেকটি খুবই আমি বলবো যে সরকারের খুব সময় উপযোগী একটি সিদ্ধান্ত হলো যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র সচিব মহোদয়ের নেতৃত্বে আমাদের সকলের কাজ নিবিড় পর্যবেক্ষণ এবং আপনার মনিটরিং করার জন্যে, সুপারভিশন করার জন্যে একটি কমিটি গঠিত হয়েছে। সেখানে নৌ মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, সমস্ত মন্ত্রণালয়গুলো থাকবে। এবং সেখানে চিফ কনজারভেটর অফ ফরেস্ট, সেখানে মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর, সেখানে পানি উন্নয়ন বোর্ড, কোস্টগার্ড, নেভি সবাই কিন্তু থাকবে। মানে কেন্দ্রীয়ভাবে একটি মনিটরিং সেল কিন্তু গঠিত হয়েছে এবং এই সেলটি তার কার্যক্রম শুরু করেছে। দুর্ঘটনা ঘটে থাকে এবং দুর্ঘটনা ঘটার পর অন্যবারের চেয়েও এবার আমরা কিন্তু অনেক বেশি আমরা কিন্তু ক্রিয়াশীল হয়েছি। কিন্তু অতীতে আমরা দেখেছি আমরা প্রতিক্রিয়া দেখাই, এবার প্রতিক্রিয়া নয়, কিন্তু আমরা কিন্তু কাজ করেছি, কাজে নেমেছি। যার কারণে আপনি দেখুন যে স্থানীয় অধিবাসী যারা সেখান থেকে চিংড়ি, কাঁকড়া, গোলপাতা এসব আহরণ করে জীবিকা অর্জন করতেন, তাদের জন্য কিন্তু আপৎকালীন একটা সহায়তার ব্যবস্থা কিন্তু আমরা করেছি। এবং আপনি দেখেন যে আজ পর্যন্ত প্রায় ৬৭,০০০ লিটার তেল কিন্তু স্থানীয় পদ্ধতিতেই সংগৃহীত হয়েছে। আর আমাদের যে ওয়েল স্পিল ডিসপারশন কেমিক্যাল সহ, এটি তো এ যুগীয় কায়দা না, মানে এ সময়ের উপায় না যেভাবে তেল তোলা হচ্ছে। অনেকের ভাষায় এটি মধ্যযুগীয় কায়দা। সেটা ওয়েল স্পিল ডিসপারশন কেমিক্যাল ব্যবহার যেটা আমরা করেছি চট্টগ্রাম বন্দরেও, সেটি আমরা এখানেও ব্যবহার করতে চেয়েছিলাম। আমাদের যে জাহাজ কান্ডারি 10 সেটি কিন্তু সময় মতো মোংলায় পৌঁছেছে, কিন্তু কেন ব্যবহার করা যায়নি? কারণ যে কথাটা আমি প্রথম বলেছিলাম যে আমি কিন্তু দায় এড়ানোর জন্য বলিনি, কারণ পরিবেশ প্রতিবেশ সেটি কিন্তু শুধু ন্যাশনাল ইস্যু নয়, ইটস নাও এ গ্লোবাল ইস্যু। আমি বলবো যে আমরা এখন বিশ্ব নাগরিক হওয়ার মতো বা ভাবার মতো কিন্তু সময় কিন্তু এসছে। এবং এর জন্য ক্ষতিগ্রস্ত শুধু সুন্দরবনের চারপাশের মানুষজন নয়, শুধু বাংলাদেশের মানুষজন নয়, সারা পৃথিবীর মানুষজনই এই জন্য কিন্তু শঙ্কিত বোধ করবে, অবশ্যই করবে। আমরা যেন সেই ক্ষতিটি কোনো স্থায়ী ক্ষতি না হয়, ক্ষতির পরিমাণ যেন কমিয়ে আনতে পারি এবং সকলের সম্মিলিত কার্যক্রম যেন পূর্বের পরিবেশটা ফিরিয়ে আনতে পারে এবং ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা যেন তাৎক্ষণিকভাবে আমরা কাজে নেমে পড়তে পারি। সেই জন্য কিন্তু একটি পদ্ধতি আমরা কিন্তু বের করতে যাচ্ছি। এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যেই কোস্টগার্ডকেও নির্দেশ দিয়েছেন মানে এ ধরনের জাহাজ ক্রয়ের জন্য। তাদের জাহাজ থাকবে, আমাদের দুটো বন্দরের জাহাজ থাকবে, BIWT এরও জাহাজ থাকবে। ভবিষ্যতে আমরা দেশের যেখানেই যেই নৌ রুটে এ ধরনের দুর্ঘটনা ঘটুকটা কেন, সাথে সাথে যেন আমরা কাজে নেমে পড়তে পারি, উদ্ধার কাজে, সেই ব্যবস্থা কিন্তু আমরা গ্রহণ করতে যাচ্ছি। এবং আপনি দেখবেন যে আজ পর্যন্ত পরিবেশ এবং বন মন্ত্রণালয়ও কিন্তু গতকাল একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাতে কিন্তু বলেছে যে তেমন কোনো ক্ষতি হয়নি। এটা তাদের কথা, কারণ বন পরিবেশ নৌ মন্ত্রণালয় আমরা সরকারেরই বিভিন্ন, যদিও প্রধান বনরক্ষকই বলছেন যে ক্ষতি যেটি হয়েছে সেটি পুষিয়ে নিতে 10 বছরের মতো সময় লাগবে, তার হিসেব তিনি বলেছেন। আর অনেক কিন্তু মেহেদী ভাই দেখা গেছে, যেমন ধর আপনি ডলফিন কিছু দেখা গেছে, তাদের মৃতদেহ, কাঁকড়া দেখা যাচ্ছে। এটা এখন তো
এটা নিয়মই বলা হচ্ছে যে এটা 1 থেকে 15 দিনের মধ্যে কতগুলো ছোট ছোট জলজ উদ্ভিদ আপনি মারা যেতে দেখবেন। 15 থেকে 30 দিনের মধ্যে মাঝারি আকারের গাছগুলো আস্তে আস্তে মরা শুরু করবে। 1 মাস থেকে নিয়ে শুরু করে বড় গাছগুলোতে প্রভাব পড়বে। ফলে এটা তো আজকের বিষয় না, আজকে কেবল আমরা চতুর্দিকে তেল দেখতে পাচ্ছি, তাতেই ব্যথিত হচ্ছি, কিন্তু প্রভাবটা তো আস্তে আস্তে এটা অনুভূত হবে। পুরো জীব ব্যবস্থা যদি ভেঙে পড়ে, জীবন ব্যবস্থা যে 8টি আছে ওই বনে, সেটা যদি ভেঙে পড়ে, তখন কিন্তু আসলে আস্তে আস্তে প্রভাবটা দেখা যাবে। আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি তাহলে যখন ঘষিয়াখালী ওই চ্যানেলটা চালু হয়ে যাবে, তখন এই চ্যানেলটা আপনারা পার্মানেন্টলি বন্ধ করে দেবেন? সরকার ভাবছে স্থায়ীভাবে এই রুটটি বন্ধ করতে, কারণ এটি আন্তর্জাতিক শুধু পরিবেশ আইনের প্রতি সম্মান দেখিয়ে নয়, আমাদের সরকারেরও কিন্তু পরিবেশ রক্ষায় একটি দৃঢ় অঙ্গীকার আছে, এবং সেখান থেকেও আমরা বলতে পারি। এবং সেখানে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে যে নৌ রুটের কথা আপনি বলছিলেন, সেটি বন্ধ হবে কিনা বা সেটি কি করা হবে? এমনিতেই তো রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আরেক অন্য রকমের প্রশ্ন আছে। ইউনেস্কো তো অলরেডি বলে দিয়েছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে ওখানে যে জমি গ্র্যাবিং এর তৎপরতা চলছে, অন্য আরো অনেক ধরনের বিপজ্জনক শিল্প কারখানা স্থাপনের জন্য, সেগুলো হলে সুন্দরবনের ভিতর দিয়ে নৌ চলাচল যদি বন্ধ না হয়, তাহলে সুন্দরবন যে ইউনেস্কো হেরিটেজ সাইটটা আছে সেই অবস্থানটা হারাবে। সেটা আমরা কোনোভাবেই চাই না, আমরা পরিবেশবাদী হিসেবেও চাই না, সরকারের জন্য এটা কোনো গৌরবের বিষয় তো মোটেও না। যখন আমাদের সচিব মহোদয় বলেন যে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আমার কাছে এটা খুব অবাক লাগে যে সমস্ত কিছু প্রধানমন্ত্রী অবধি হয়ে আসতে হবে কেন? এটা তো পরিবেশ মন্ত্রণালয় বলেই যাচ্ছে সেই 2009 সাল থেকে, 11 সাল থেকে আনুষ্ঠানিকভাবে বলছে, এতদিন তো শুনেননি। আর সমস্ত মন্ত্রণালয় যদি একসাথে বসার পরে নৌ পরিবহন মন্ত্রণালয় বিচার চাই কিন্তু তালগাছ আমার বলা শুরু করে এবং ওই জেরেই রাখে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। যার যার ক্ষমতা সে যদি অ্যাসার্ট না করে, বলে না পাওয়ার নট ইউজড ইজ পাওয়ার মিসইউজড। হ্যাঁ, আর সেক্ষেত্রে তো আমি কোনো সমাধান দেখি না। কাজে ইউনেস্কোর উদ্বেগটা কিন্তু এই অয়েল স্পিল ঘটার মাত্র 10 দিনের আগে আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি, এবং তারা জুলাই মাস থেকে চিঠি লেখা শুরু করেছে যে আমরা আসলে সুন্দরবন নিয়ে খুবই উদ্বিগ্ন, এবং এটাকে হয়তো এই অবস্থা চলতে থাকলে, যদি এখানে রামপাল হয় এবং রামপাল ওই বিদ্যুৎ কেন্দ্রের কয়লার ধোঁয়াগুলো এদিকে আসে, কোনোভাবেই এই বনটাকে কিন্তু বাঁচানো যাবে না। এবং এনটিপিসি যে কোম্পানির সাথে বাংলাদেশ সরকার এই চুক্তি করেছে, আপনি ভারতের সুপ্রিম কোর্টের রায় নিয়ে দেখবেন কোল ডাস্ট ম্যানেজমেন্টে তাদের রেকর্ড কিন্তু অত্যন্ত পুয়ার। সেখানে তারা বাংলাদেশে এসে স্বর্গীয় ব্যবস্থাপনা উপস্থাপন করে ফেলবে এবং আমাদের সুন্দরবন রক্ষা পেয়ে যাবে, এটা কিন্তু আমি মনে করি না। ভারতের পাশে সুন্দরবনে এই প্রকল্পটা করুক, সেখান থেকে আমাদেরকে বিদ্যুৎ সরবরাহ করুক, তাতে তো আমাদের বিবাদ নেই। এবং রামপাল বাদে কিন্তু আরেকটা সাইটও সেখানে দেখানো হয়েছিল, কিন্তু সেখানে ওই যে নাব্যতার প্রশ্নে রেল লাইন করতে হবে, এই প্রশ্নে শুধুমাত্র ওইটুকুন কষ্টের কারণে আমাদের মন্ত্রণালয় উইথড্র করল। এবং সেখানেও আমি আপনাকে বলছি জিল্লুর ভাই, প্রধান বন সংরক্ষক একেবারে লিখিত চিঠি দিয়েছে যে রামপালে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হলে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব বিপন্ন হবে, তথা সুন্দরবনের অস্তিত্ব বিপন্ন। কিন্তু সেই কনসার্ন তো ইগনোর করা হলো, এবং পরে রাজনৈতিক চাপের মুখে চিফ কনজারভেটর অফ ফরেস্ট মন্ত্রীদের সামনে আর কি বলতে পারবে, তাকে হ্যাঁ বলতে হয়েছে। সুন্দরবনটাকে নিয়ে এই যে পরীক্ষাগুলো হচ্ছে, এগুলো আমাদেরকে থামিয়ে দিতে হবে, কারণ এটা কিন্তু একটি বন, এই বনটা আমি আর সৃষ্টি করতে পারবো না। রামপালের বিষয়টি নিয়ে আমার আসলে কথা বলার অধিকার নেই, এটি বিদ্যুৎ বিভাগের। সেটা ঠিক আছে, তবে আমি সবকিছুর সঙ্গে নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটা সম্পর্ক না, আমি বলছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা কেন রেফার করছি বারবার, বিশেষ করে পরিবেশের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ দরদ কাজ করছে। এবং রামপালের ব্যাপারেও যতদূর জানি বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদের পরিবেশের উপর বিরূপ প্রভাব না পড়ে, সেটি নিশ্চিত হয়েই কিন্তু রামপাল বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে। জি মেথি, একটা কথা বলি, প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়ায় ওনাকে কতগুলো ইনফরমেশন দেয়া হবে, সেই ইনফরমেশনগুলো ওনার কাছে সঠিক যায় কিনা এটা মাঝে মাঝে আমার জানতে ইচ্ছা করে। কারণ আমি বাংলাদেশে এই যাবৎকাল যত রাষ্ট্রপ্রধান সরকার প্রধান দেখেছি, আমি কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীকে দেখেছি পরিবেশের ব্যাপারে ওনার একটা আলাদা দরদ আছে।
উনি যেই বিধানগুলো আনবার চেষ্টা করেন, এটা আমি পরিবেশ কর্মী হিসেবে আমি বলবো না যে শি ইজ 100% কারেক্ট, কিন্তু অনেক জায়গায় ওনার নিজের যে একটা জিল আছে এই ব্যাপারে এটা বোঝা যায়। উনি বলেন, অন্য অনেক প্রধানমন্ত্রী পরিবেশের ব্যাপারটাতে ওই পরিবেশ দিবসে ভাষণ দেন, তার বাদে অন্য বিষয়গুলো নিয়ে উনি কথা বলেন না, কিন্তু এই প্রধানমন্ত্রী ভূমিদস্যুতা, জলাশয় ভরাট, বন রক্ষা এগুলো নিয়ে কথা বলে যাচ্ছেন, কিন্তু উনাকে ঠিক ইনফরমেশনটা দেয়া হয়েছে কিনা। উনি যখন নির্দেশ দিয়েছিলেন যে এই বনের ভিতর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করো, তখন কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল রাতের বেলা এখান দিয়ে নৌকা চলবে না, কোনো বিপদ হবে না, কোনো বিপদের আশঙ্কা নেই। ফলে হয়তো এটা নিয়ে উনার পক্ষ থেকে চরম নিষেধাজ্ঞাটা আসেনি। সেরকম ভাবে রামপালের ব্যাপারে ওনাকে কি বলা হয়েছে যে এনটিপিসির কোল ডাস্ট ম্যানেজমেন্টের রেকর্ড যে অত্যন্ত পুয়ার, এবং ভারতের সুপ্রিম কোর্ট বলেছে যে রাষ্ট্রায়ত্ত একটা প্রতিষ্ঠান হিসাবে তোমারই যদি কোল ডাস্ট ম্যানেজমেন্টের রেকর্ড এত পুয়ার হয়, প্রাইভেটকে তাহলে তুমি কেমন করে বলবে? এই কথাগুলো প্রধানমন্ত্রীকে বলা হয়েছে কিনা? উনি তো আমার কথা শুনে সিদ্ধান্ত দেবেন না, উনি তো আপনারা যারা আছেন সিস্টেমে সবার ইনফরমেশন নিয়ে উনি সিদ্ধান্তটা দেবেন। ওই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যে ইনফরমেশনগুলো ওনার কাছে যায় সেগুলো সঠিক কিনা? নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য সংগ্রহের একাধিক সূত্র থাকে। সরকারি কর্মকর্তারা যেভাবে তথ্য দেন, যে পদ্ধতিতে তথ্য সংগ্রহ করেন, তার বাইরেও কিন্তু তিনি তথ্য সংগ্রহ করেন। বিশেষ করে পরিবেশের ব্যাপারে তার আলাদা একটি উদ্বেগ এবং উৎকণ্ঠা সবসময় কাজ করে। বিশেষ করে আমি এবারের দুর্ঘটনার পর থেকে আমি জানি যে আমরা ওনার সরাসরি ওনার তত্ত্বাবধানে আমরা কিন্তু কাজ করছি। নাও সাপোজেডলি উনার এটা প্রায়োরিটি, মানে তো আরো অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকতে হয়, বাট ইট ইজ হার সেম কমিটমেন্ট নিয়ে আপনারা এগো, মানে ইট হ্যাজ হোয়াট ইজ মানে শকিং টু মি ইজ ইট হ্যাজ টু বি দ্য প্রাইম মিনিস্টারস প্রায়োরিটি, অনলি দেন আই বাংলাদেশের সব বিষয়ে অনলি দেন আই এটা তো উনার জন্য আসলে খুবই একটা বোঝার ব্যাপার হয়ে যাচ্ছে, তাই না? আপনি যেমনটা বলছিলেন, সেখানকার চিংড়ি চাষীদের সহ বিভিন্ন জনকে নানাভাবে সহায়তা দেওয়া হচ্ছে তাদের জীবিকা নির্বাহের জন্য, কিন্তু এটি আপনারা নিজেরা বিচার বিশ্লেষণ করে দেখেছেন কিনা যে আন্তর্জাতিকভাবে, যেটি সৈয়দ রিজওয়ান হাসান বারবার বলবার চেষ্টা করছেন, যে ক্ষতিগ্রস্ত তো হচ্ছেই, বাংলাদেশের সুনামও ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সুন্দরবনের যে সম্মানটা, আন্তর্জাতিকভাবে মর্যাদাটা আছে যেখানে, সেটি হয়তো ধরে রাখা যাবে না। সে বিষয়ে আপনাদের কোনো কনসার্ন আছে কি না? অবশ্যই কনসার্ন আছে। আমরা ক্ষতির পরিমাণটি যত কমিয়ে আনতে পারবো, কারণ পরিবেশ ও বন মন্ত্রণালয় তারা নিজেরাই কিন্তু বলেছে যে সুন্দরবনের সেলা নদীতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ গ্রহণযোগ্য মান মাত্রায় আছে। এ কারণে বনের জলজ প্রাণী ও উদ্ভিদ আশঙ্কামুক্ত। এটি কিন্তু আমাদের কথা নয়, এটি গতকাল পত্রপত্রিকায় এসছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে। আপনি যখন এটিকে জাতীয় ইস্যু বলছেন, তখন দেশের দুটো মন্ত্রণালয় যখন এটি নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে, তখন কি এটিকে জাতীয় ইস্যু আর না? আমরা বিবাদে, আমরা হয়তো মনে করছি, আপনারা না, বিবাদে জড়িয়ে পড়ার বিষয়টি কিন্তু এটি কল্পনাপ্রসূত একটি কথা আপনি বললেন। কারণ 14ই ডিসেম্বর আমরা যে সভাটি করেছি, সেখানে কিন্তু সেই সভায় আন্তঃমন্ত্রণালয় সভা হয়, সেখানে মাননীয় পরিবেশ বন উপমন্ত্রী, বাট এটি আমি প্রথম বলেছি, আপনি এবং মাননীয় প্রথম শুনেননি, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সংস্থা প্রধানরা কিন্তু সে সবাই ছিলেন। সবাই যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা কিন্তু সম্মিলিতভাবে কাজ করছি। সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের প্রধান সিদ্ধান্তগুলো আমি বলতে পারি যদি একটু শুনেন। তো সম্মিলিত হলো যে দুর্ঘটনা কবলিত এলাকায় পরিচালিত সকল কার্যক্রমকে নিবিড় পর্যবেক্ষণ ও সমন্বয় করার জন্য সিনিয়র সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়কে আহ্বায়ক করে সচিব নৌ পরিবহন মন্ত্রণালয়, সচিব পরিবেশ ও বন মন্ত্রণালয়, সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়, সচিব পানি সম্পদ মন্ত্রণালয়, সচিব জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, চেয়ারম্যান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি, মংলা পোর্ট অথরিটি, মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর, সমুদ্র পরিবহন অধিদপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড, প্রধান বন রক্ষককে সদস্য করে একটি মনিটরিং ও সমন্বয় সেল গঠন করা হলো। এটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। এই সেল প্রয়োজনে নতুন সদস্য করতে পারবে। আমরা ধরে নিতে পারি যে বেলার
যিনি পরিবেশ নিয়ে সবসময় সোচ্চার এবং ব্যক্তিগতভাবেও দেশের জন্য, মানুষের জন্য তার একটা অঙ্গীকার আছে বলে অন্তত আমি বিশ্বাস করি। আমি দেখেছি এক যুগেরও বেশি ধরে আমি তাকে চিনি, এবং এ ধরনের যে কোনো দুর্ঘটনা মোকাবেলায় এই সেল যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে এবং যে কারো সহায়তা গ্রহণ করতে পারবে। এটি কিন্তু একটি বড় ধরনের আমি বলবো উদ্যোগ, আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আসা একটি সিদ্ধান্তের প্রতিফল এটি। তারপর ধরুন আমরা বলেছি যে আমরা কাঁকড়া মৎস্য আহরণকারীদের সহ অন্যান্য ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে তাদের আপৎকালীন খাদ্য সহায়তা ব্যবস্থা করব। আমরা বলেছি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করব, এবং সেটা শুরু হয়েছে। তারপর আমরা স্থানীয়ভাবে যারা তেল এখন অপসারণ করছে তাদের যেন কোনো ধরনের ব্যাধি না। বন সম্পর্কে কোনো সিদ্ধান্ত আছে? বন সম্পর্কে আমরা বলেছি যে সুন্দরবনের তার যে চরিত্র, তার যে ঐতিহ্য, তা পুরোপুরি সংরক্ষণ করার জন্য আন্তঃমন্ত্রণালয়ের যে কোনো সিদ্ধান্ত আমরা একসাথে গ্রহণ করব এবং তা কার্যকর করব। সুন্দরবনকে আমরা সুন্দরবন হিসেবে আমরা রাখতে চাই এবং দেখতে চাই। এটা আসলে আপদকালীন সাহায্য যেটা দেবেন সেটা ঠিক আছে, কিন্তু আসলে এই আপদটা তো জাতীয় আপদে পরিণত হয়েছে, এবং এইটা মানে আমরা প্রত্যেকেই কিন্তু এটার জন্য সাফার করছি এবং করব। আমি যখন বিদেশে যাই কখনো কাউকে বলি না যে ভাই আমার দেশে এসো, একটা নৌপরিবহন মন্ত্রণালয় আছে দেখে যেও। আমি বলি এসো সুন্দরবন আছে দেখে যেও, এসো কক্সবাজার আছে দেখে যেও। মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার কিন্তু এটা একটা সাংঘাতিক অন্যরকম একটা অনুভূতি যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। আপনি বিবিসি ওয়ার্ল্ড দেখেন, প্রতিদিন একটা করে কিন্তু ওরা রিপোর্ট দেখিয়ে যাচ্ছে। এটা গ্লোবালি ইম্পর্টেন্ট বিষয়। আমার কাছে একটা জিনিস এখানে আসলে আমার কাছে আশান্বিত হওয়ার মতন কিছু না, এটা বেশ আমলাতান্ত্রিক একটা অ্যারেঞ্জমেন্ট, এবং সরকার এই কথাগুলোই সবসময় বলে থাকে। তার মানে আমি সরকারের কমিটমেন্ট আন্ডারমাইন করছি তা না। আমার মনে হয় এই প্রক্রিয়ায় স্বচ্ছতা রাখাটা খুব জরুরি। কাজে অনেক মাথাভারী আমলাদের সমন্বয়ে একটা কমিটি বা একটা সেলের চাইতে যারা টাইগার বিশেষজ্ঞ, কাঁকড়া বিশেষজ্ঞ, ডলফিন বিশেষজ্ঞ, দেশীয় হোক বিদেশি হোক, ম্যানগ্রোভ বিশেষজ্ঞ, এবং অয়েল স্পিল নিয়ে ওটার প্রভাব কি হতে পারে এরকম বিশেষজ্ঞ, তাদেরকে এই কমিটিতে রেখে নেতৃত্বে আপনারাই থাকেন, কাজ করলে না জনমনে কোনো সন্দেহের উদ্রেক হতো না। আমরা আমাদের সরকারকে এই জন্য সন্দেহ করি না যে সরকার সুন্দরবন মেরে ফেলতে চায়, কিন্তু আমরা মনে করি যে এই দুর্ঘটনাটা প্রমাণ করেছে যে সরকারের যে পরিমাণ দায়িত্বশীলতা আমরা আশা করেছিলাম সরকার সেই পরিমাণ দায়িত্বশীল ছিল না। কাজে এক্ষেত্রে স্বচ্ছতাটা কিন্তু সরকারের জন্য দরকার, আমাদের কাছে নিজের বিশ্বাসযোগ্যতার জন্য, তার কার্যক্রমের বিশ্বাসযোগ্যতার জন্য। আরেকটা হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা যারা এই কথাগুলো ছড়িয়ে দিতে পারবো, তাদেরকে সাথে দিলে একটা বিষয় যেটা হবে যে আমরা খুব ইফেক্টিভলি এই কথাগুলো বলতে পারবো। একটা ভালো জিনিস যেটা আজকে পত্রিকায় দেখলাম যে ইউনেপ এবং ইউএনএ যেটা হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স দেয় এরকম বিপর্যয়ে, তাদেরকে ইআরডি থেকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং তারা বলেছে তারা সহযোগিতা দেবে। আমার মনে হয় যে এইরকম প্রক্রিয়া বরং এই কার্যক্রমটাকে আরো অনেক বেশি স্বচ্ছ করে তুলবে। তবে আমি যেটা আশা করেছিলাম যে এই মুহূর্তে সুন্দরবনটাকে প্রায়োরিটি দিয়ে এটাকে একটা প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হবে, এটা তো এখন আসলেই প্রতিবেশগত সংকটাপন্ন, এবং যে জায়গায় দুর্ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে এই বনের সবচেয়ে সমৃদ্ধ জায়গা, সবচেয়ে সমৃদ্ধ জায়গা। কাজে এটাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ডিক্লেয়ার করে এখানে যতটা টাকা লাগে আমাদের আন্তর্জাতিক সম্প্রদায় থেকে, নিজেদের সংস্থান থেকে ওটা ব্যবস্থাপনা করে এইটাকে একটা কর্মপরিকল্পনার ভিত্তিতে বিপদমুক্ত এবং আশঙ্কামুক্ত করতে হবে। এরকম কিছু দেখলাম আমরা। কর্মপরিকল্পনা গ্রহণ করার জন্যই সরকারের তরফ থেকে এই উচ্চ পর্যায়ে কমিটি গঠিত হয়েছে, এবং এখানে কিন্তু আমরা বুয়েটের একজন বিশেষজ্ঞ নিয়েছি। তিনি যে অয়েল স্পিলটা হলো তার কি ক্ষতি হতে পারে এবং ক্ষতি কিভাবে রোধ করা যায়, কি করা উচিত, এবং খুলনা ইউনিভার্সিটির প্রতিনিধি কিন্তু আমাদের আছে, এবং পরিবেশ নিয়ে যারা কাজ করেন তাদের সাথেও কিন্তু আমরা নিয়মিত বৈঠক করছি এবং তাদের মতামত আমরা নিচ্ছি। একটু বনজীবী যারা আছে, যারা এই বনের উপর নির্ভর করে এবং বনের সম্পর্কে যাদের জ্ঞান আন্তর্জাতিক বিশেষজ্ঞদের জ্ঞানকেও হার মানিয়ে দিবে, সেরকম প্রতিনিধিও থাকা দরকার। কারণ বুয়েট এবং
খুলনা ইউনিভার্সিটি হয়তো কেমিক্যাল নিয়ে কথা বলবে, কিন্তু ওই কেমিক্যাল গিয়ে কোন কোন প্রাণীকে কিভাবে ক্ষতিগ্রস্ত করবে এটা আমিও বলতে পারবো না। আমরা কিন্তু স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করে, যারা এই বনের উপর নির্ভরশীল, মাটিকেও তো ক্ষতিগ্রস্ত, বনের উপর মানে ওইটা কিন্তু জিলুর ভাই এটা একদম ডিফারেন্ট এক্সপার্টাইজ, এটা আমিও বলতে পারবো না। এটা এক এক প্রজাতির এক এক ধরনের বিশেষজ্ঞ, তাদেরকে সাথে দিয়ে আসলে আমাদেরকে এখনই ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা কিন্তু যারা সুন্দরবনের উপর নির্ভরশীল, যারা জীবিকার জন্য নির্ভর করেন, পর্যটক যারা আছেন এবং যারা পর্যটনের উপর কাজ করেন, পরিবেশ নিয়ে কাজ করেন, সব শ্রেণীর মানুষের সাথে বিশেষজ্ঞ জ্ঞান যাদের আছে যে বিষয়ে, তাদের সাথে কিন্তু আমরা আলোচনা নিয়মিত করছি এবং তার আলোচনার প্রেক্ষিতেই আমরা কিছু ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করেছি। আপনারা দেখতে পাবেন যে আশঙ্কাটা আশা করছি আমরা অমূলক হবে, যে আমরা ক্ষতিটা, যে ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে পত্রপত্রিকায়, সেটি অমূলক প্রমাণিত হবে। কারণ আজ পর্যন্ত আপনি দেখেন ডলফিনের কিন্তু নিশ্চিত করে একটা ডলফিন মারা গেছে না, এরকম এসছে না, এটা আসছে, রিপোর্ট এসছে, এটা সঠিক নয়। যেমন নৌপরিবহন মন্ত্রী মহোদয় বলেছেন উনি দুটো ডলফিন দেখেছেন, কিন্তু উনি যে দুটো ডলফিন দেখেছেন এটা মৃত আমরাও বলেননি, দেখিনি। মৃত কিন্তু আমরা ছবিও দেখলাম। এটি নিয়ে আপনার সাথে আমি বিতর্কে যাব না, কারণ এখন নানাভাবে ছবি কিন্তু আপনি ছাপাতে পারেন, নানাভাবে আপনি খবর ছাপাতে পারেন। আপনি যদি সুন্দরবন এলাকায় গিয়ে খোঁজ নেন সাধারণ মানুষের কাছে, তারাই কিন্তু বলবে। আমরা কিন্তু তাদের সাথে যোগাযোগ করেই কিন্তু বলছি। বাট বাংলাদেশে তো সরকারের একটা সহজাত প্রবণতা যে সবকিছু অস্বীকার করবার একটা প্রবণতা, আমরা সবকিছু অস্বীকার আমার মনে হয় যে স্বীকার করে নিয়ে পদক্ষেপগুলো নিলে অনেক ভালো হয় না? এখন আমার মনে হয় পৃথিবীর যে প্রান্তে অস্বাভাবিক যাই ঘটুক না কেন, আপনি কিন্তু সেটাকে লুকিয়ে রাখার কোনো আমি একটু শুনতে চাই আপনার মন্ত্রণালয়ের আসলে সর্বশেষ মূল্যায়ন কি, মানে আপনাদের নিজেদের উপলব্ধিটা কি এবং নিজেরা কি করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন এই ঘটনার প্রেক্ষিতে? আমাদের মূল্যায়ন হচ্ছে যে আমরা ক্ষতির মাত্রা ন্যূনতম পর্যায়ে আমরা সীমিত রাখতে পারবো, এই ব্যাপারে আমরা নিশ্চিত। এবং সুন্দরবন উপর নির্ভরশীল সেই ন্যূনতমটা কি, সেটি কি কোনো ধারণা দিতে পারবেন আপনি? আমরা মানে ন্যূনতম তো এক একজনের কাছে এক এক। এখন যেমন তেল, নিঃসরিত তেল অপসারণের জন্য দেশীয় পদ্ধতিতে আমরা অনেক কাজ করছি, অনেক দূর এগিয়েছি। তেলের মূল্য আমরা 40 টাকা লিটার, 30 টাকা লিটারে প্রাথমিকভাবে 3টি কেন্দ্রের মাধ্যমে কেনা হতো পদ্মা অয়েল, কিন্তু এখন আমরা অনেকগুলো কেন্দ্র এবং আমরা ভ্রাম্যমান কেন্দ্র খুলেছি এবং প্রতি লিটার তেলের জন্য 40 টাকা করে আমরা এখন দাম দিচ্ছি। তারপর আপৎকালীন সাহায্য দিচ্ছি। তারপর শ্বাসমূলেও যে তেলের আস্তরণ পড়েছে সেখানেও কিন্তু আমরা সেটাও পরিষ্কার করার ব্যবস্থা করছি। মানে আমাদের যত মাধ্যম আছে ব্যবস্থা নেওয়ার, আমরা সব ধরনের মাধ্যম কিন্তু ব্যবহার করছি এবং সরকারের সবগুলো সংস্থা কিন্তু সমন্বিতভাবে কাজ করছে। এটি কিন্তু আশার কথা। আপনি আর শুনবেন না যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভাষ্যের সাথে আমাদের দুটো ভাষ্য কন্ট্রাডিক্ট করছে, এরকম কিন্তু শুনবেন না। সেটা কি আমাদের জন্য আশার কথা, আরো বেশি দুঃখের কথা? অবশ্যই পরিবেশ তার স্বাধীন কথাটুকুনো এখন আর বলতে পারবে না। পরিবেশ সবসময় স্বাধীনভাবে তার মতামত দিয়ে থাকে। আপনি রামপাল শেষ প্রান্তে কনক্লুড করবেন, আপনি কিভাবে করবেন? আমার কাছে মনে হয় যে সুন্দরবন নিয়ে প্রচুর জ্ঞান আছে ওই এলাকার বাসিন্দাদের। এটা একটা নির্দিষ্ট এক্সপার্টাইজের ব্যাপার, এটা আইনজীবী, আমলা, উপস্থাপক দিয়ে হবে না। এটা যাদের ওই জ্ঞানটা আছে, স্পেশালাইজ জ্ঞান, তারা যে ভাষাতেই কথা বলুক না কেন তাদেরকে সাথে নিয়ে ইন্টারন্যাশনালি রিনোন যে সমস্ত এজেন্সিজ আছে এই অয়েল স্পিলটাকে রিমুভ করা এবং এরপরে এই ইকোসিস্টেমটাকে রেস্টোর করার জন্য একটা অ্যাকশন প্ল্যান ডেভেলপ করা এবং সেটা বাস্তবায়নে কাজ করা, তাদেরকে সরকারের সম্পৃক্ত করতে হবে। আমি কোনো মাথাভারী প্রশাসনের কমিটি বা সেলের কথা ভাবি না। এটা এই জন্য দরকার যে অথরিটির সাথে থাকলে কাজ করতে সুবিধা হয়। আপনি ওই কমিটিতে যুক্ত হয়ে হালকা বা ভারী করার কোনো আহ্বান? কোঅপ করার সুযোগ কিন্তু আমরা রেখেছি। অবশ্যই আমার মতামত, আমাদের মতামতগুলো দেব, কিন্তু আমি যেটা মনে করি যে এই মুহূর্তে বনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর সাথে বসে একটা
উদ্ধার প্ল্যান করা উচিত, শুধু তেল না, বনটাকেও, এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞকেও এটার সাথে সম্পৃক্ত করা উচিত। তাহলে গোটা প্রক্রিয়াটা একটা স্বচ্ছ রূপ পাবে এবং মানুষের মনে একটা বিশ্বাস আসবে যে বাংলাদেশ সরকার আসলে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসাবে রক্ষা করতে চায়। না, আমরা স্বচ্ছতায় বিশ্বাসী বলেই আমরা কিন্তু আজকে তৃতীয় মাত্রার ডাকে আমি কিন্তু এখানে এসেছি, এবং আমি বলবো এটা প্রতীকী ব্যাপার। আমরা কাজ করছি এবং সম্মিলিতভাবে কাজ করছি, আমরা একটা অ্যাকশন প্ল্যান করতে যাচ্ছি। ভবিষ্যতে বাংলাদেশে যে কোনো স্থানে এই ধরনের অয়েল স্পিলের মতো দুর্ঘটনা যদি ঘটে, তাৎক্ষণিকভাবে যেন আমরা কার্যকর ব্যবস্থা নিতে পারি, তার জন্য কিন্তু আমাদের একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি অর্থ সাপেক্ষ, খুব ব্যয় সাপেক্ষ ব্যাপার। তারপরেও আমরা এই জন্য যে কোনো ধরনের যে কোনো পরিমাণ বাজেট বরাদ্দ আমাদের থাকবে, এবং দুর্ঘটনা প্রতিরোধে আমাদের দিক থেকে সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এবং আপনারা দেখবেন যে এবার সম্মিলিত প্রয়াসের ফলে সরকার প্রধানের, আমি বলবো যে ব্যক্তিগত হস্তক্ষেপের ফলে আমাদের কাজ আগের চেয়ে অনেক বেশি আমি বলবো স্বচ্ছ হবে, দ্রুত হবে এবং কার্যকর হবে। দর্শক, আমার অনুষ্ঠান শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় 2টায়, বুধবার দুপুর 11:30, শুক্রবার দুপুর 1:05। দেখবার আমন্ত্রণ রইল। সৈয়দ রিজওয়ানা হাসান এবং শফিক আলম মেহেদী, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, আমরা কথা বলছিলাম সুন্দরবনে ঘটে যাওয়া সাম্প্রতিক দুর্ঘটনা নিয়ে, এবং এটি একটি জাতীয় দায়িত্ববোধের ব্যাপার। কিছু প্রস্তাবনা এসছে, সরকারের দিক থেকে আশ্বস্ত করবার চেষ্টা করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ রিজওয়ানা হাসান। একজন পরিবেশ বিশেষজ্ঞ আইনজীবী হিসেবে তিনি উদ্বেগ উৎকণ্ঠার কথা জানিয়েছেন, এবং আমরা লক্ষ্য করেছি যে সরকারের মধ্যেও এটি নিয়ে এক ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ বা কাদা ছুড়োছুড়ির মতো ঘটনা, যদিও নৌপরিবহন সচিব সেটি মানতে রাজি হননি। তবে সুন্দরবনকে নিয়ে আসলে কোনো পরীক্ষা নিরীক্ষা করা যাবে না, যেটি সৈয়দ রিজওয়ানা হাসান অত্যন্ত জোরের সঙ্গে বলেছেন। এটি আমাদের সম্মানের সঙ্গে জড়িত, এটি আমাদের অস্তিত্বের জন্য জড়িত, এবং এটি কেবল আমাদের নয়, এটি গোটা বিশ্ববাসীর এর প্রতি অধিকার রয়েছে। এরপর তাদের অধিকার বোধটি মাথায় রেখে আমাদের অধিকার যেটুকু আছে সেটুকু মাথায় রেখে আসলে করণীয় কি সেটি প্রস্তাব রেখেছেন সৈয়দ রিজওয়ানা হাসান। সরকারের দিক থেকে বেশ কিছু উদ্যোগের কথা শফিক আলম মেহেদী বলেছেন, এবং তিনি আশ্বস্ত করছেন যে যত ন্যূনতম পর্যায়ে এই ক্ষতিটি রাখা যায় সেটি তারা বা সরকারের দিক থেকে চেষ্টা আছে। কিন্তু আরও বেশ কিছু উদ্যোগ, তার মধ্যে যেমন একটি উল্লেখযোগ্য যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, সেগুলো কিন্তু সুন্দরবনের জন্য ক্ষতিকারক বলে পরিবেশ বিশেষজ্ঞরা মনে করছেন। কাজে এগুলো বিবেচনা রাখা খুব জরুরি, এবং পরিবেশকে পরিবেশের মতো থাকতে দিতে হবে। সেখান দিয়ে নৌ চলাচল করবে কি করবে না সেটি অন্য বিষয়, কিন্তু পরিবেশটা আমাদের জীবনের জন্য অনেক বেশি প্রয়োজনীয়। অর্থটা প্রয়োজনীয়, এখানে বাণিজ্যের কথা এসছে, কিন্তু সুস্থভাবে বাঁচার জন্য একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ কিন্তু আরও বেশি প্রয়োজনীয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।